আমরা যতদূর জানলাম যে দুজনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন এবং বাকিদেরও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায়ের পরে আসলে প্রতিক্রিয়া কেমন দেখছেন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে, জানাবেন আইনজীবীরাও বা কি বলছেন। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষিত হলো ট্রাইব্যুনালে। আবু সাইদকে হত্যার দায়ে রংপুরে 2 পুলিশ কর্মকর্তাকে ফাঁসি এবং 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে আবু সাইদকে হত্যার নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের অভিযোগ আনা রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। এটা কিন্তু অন্যদিনও সেট করা যেত, কিন্তু বিএনপি অতি চালাকি করে এবং মেটিকুলাস ডিজাইন পরিকল্পনার অংশ হিসাবে তারা বগুড়া শেরপুরের উপনির্বাচন এবং আবু সাইদ হত্যা মামলার রায় এবং ওসমান হাদির হত্যাকারীর অস্ত্র মামলার রায় একই দিনে ধার্য করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবু সাইদ হত্যা মামলায় 2 জনকে আজকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি যারা ছিল তাদেরকে বিভিন্নভাবেই শাস্তি দেওয়া হয়েছে এবং আরও কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই যে আবু সাইদ ঘটনায় রংপুরের 2 জন পুলিশ কর্মকর্তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হলো, তারা দাবি করছে যে তারা সরকারি হুকুম পালন করেছে, তারা গুলি করে নাই, তাদেরকে দিয়ে জোরপূর্বক করানো হয়েছে, তারা নির্দোষ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এমনটাই কিন্তু তারা দাবি করছে। কিভাবে আপনারা দেখতেই পারেন যে কিভাবে পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং সর্বশেষ তারা ওইটাই দাবি করছে যে তারা নির্দোষ। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে তারা কি সরকারি হুকুম পালন করতে গিয়ে নির্দোষ নিজেকে যে দাবি করছে এইটা কি তারা সঠিক মনে করছে, বা আবু সাইদের শরীরে নাকি গুলি লাগে নাই, লেগেছে অন্যভাবে, নতুন নাটক তৈরি হয়ে যাচ্ছে? তো যাই হোক, কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাতে চাই। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হ্যাঁ, ভিডিও শেষে আপনাদের কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। চলেন আজকে আবু সাইদের হত্যা মামলায় যে 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কি বলছে দেখে আসি ভিডিও স্ক্রিনে। দর্শক, ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আমরা আরও তথ্য জানতে যুক্ত হব তার সাথে। মাইনুল, রায় তো ঘোষণা হয়ে গেছে। রায়ে আমরা যতদূর জানলাম যে 2 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন এবং বাকিদেরও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায়ের পরে আসলে প্রতিক্রিয়া কেমন দেখছেন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে, জানাবেন আইনজীবীরাও বা কি বলছেন। আর রায়ের পর কিন্তু এই মাত্র আসামিদের বের করা হয়েছে এবং আসামিরা এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে 2 জন রয়েছেন, 2জনই পুলিশ। আর যাকে দেখা গেছে যে আবু সাইদকে গুলি করতে আমির হোসেন এবং আসামি সুজন চন্দ্র রায়, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে আমির হোসেন কিন্তু কিছুক্ষণে বের হয়েছে, তিনি বলছিলেন যে আমি এই রায় মানি না, তিনি আপিলের কথা বলেছেন, তিনি বলছেন যে তিনি ন্যায় বিচার পাননি এবং তার কিন্তু মাত্রই যে ট্রাইব্যুনাল থেকে যে কোর্টের এজলাস থেকে বের করে যে হাজতখানা রয়েছে ট্রাইব্যুনালে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং এই রায় ঘিরে কিন্তু সকাল থেকে কিন্তু সারা দেশের মানুষ অপেক্ষায় রয়েছেন এবং আমরা দেখেছি যে ট্রাইব্যুনালে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো কিন্তু লেগেছে এই রায় পড়তে এবং রায় কিন্তু সকল বিষয় ট্রাইব্যুনাল যেমনটা বলছেন তারা যথাযথ চেষ্টা করেছেন এবং অর্থাৎ তারা সম্পূর্ণ যাতে ন্যায় বিচার পান সেই জিনিসটি মাথায় রেখে এই বিচার কাজ করেছেন। এবং এর মধ্যে একজনকে যদি আমি বলি, একজনের সাজার মেয়াদ পূর্ণ হওয়ায় তাকে কিন্তু বলেছেন যেহেতু সাজার মেয়াদ পূর্ণ হয়েছে তাকে মুক্তি দেওয়ার জন্য, তবে বাকিদের কেউই কিন্তু খালাস পাননি, সবাইকে কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, কাউকে যাবজ্জীবন, কাউকে 5 বছর, 10 বছর, 3 বছর, এভাবে কিন্তু বিভিন্ন মেয়াদে কিন্তু সাজা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আবু সাইদ হত্যা মামলা যে আসামিরা ছিলেন সকলেই কিন্তু কোনো না কোনো অপরাধের দোষী সাব্যস্ত হয়েছেন এবং সকলকেই এক একটি মেয়াদে কিন্তু সাজা দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আইনজীবীরাও বেরিয়ে আসবেন এবং তারা যেখানে কথা বলবেন আমরা আস্তে আস্তে লাইভের মধ্যে কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করছি। যেহেতু যেমনটা বলছিলাম যে আজকে বেলা 12টার পর 12:30টার দিকে কিন্তু এই যে রায় পড়া শুরু হয় এবং যখন শুরু হয় তখন আমরা দেখেছি যে আদালতের ভেতরে প্রথমে চিফ প্রসিকিউটর বক্তব্য রাখেন, তারপর ট্রাইব্যুনালের যে ট্রাইব্যুনাল রয়েছে ট্রাইব্যুনালের বিচারপতিরাও কিন্তু কথা বলেন বিভিন্ন বিষয়ে এবং তখন কিন্তু তারা এই বিচার কাজ কিভাবে হয়েছে, তারা সাক্ষীর পর্যালোচনা সব কিছু কিন্তু তুলে ধরেন। আমি যদি আজকে সাজাপ্রাপ্তদের যদি কয়েকজনের নাম বলি, তার মধ্যে এই মামলার প্রথম আসামি
আসামি ডক্টর হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, সাবেক ভিসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। মনিরুজ্জামান ওরফে বেল্টু, সাবেক পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ, তাকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আবু মারুফ হোসেন ওরফে টিটু, সাবেক পুলিশ উপপুলিশ কমিশনার, তাকেও কিন্তু সাজা দেওয়া হচ্ছে 5 বছর। এভাবেই কিন্তু অন্যান্য যে সকল আসামিরা রয়েছেন তাদের সকলকেই কিন্তু বিভিন্ন মেয়াদে কিন্তু সাজা দেওয়া হয়েছে এবং এই মামলার সকলেই দোষী সাব্যস্ত হয়েছেন বিভিন্ন অপরাধে, বিভিন্ন ধারায়। অর্থাৎ কেউই খালাস পাননি, তবে একজনের সাজার মেয়াদ পূর্ণ হওয়ায় তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ট্রাইব্যুনাল কিন্তু নির্দেশ দিয়েছেন। লাবণী। মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী মাইনুল মারুফ ট্রাইব্যুনাল থেকে আবু সাইদ হত্যা মামলার যে রায় ঘোষণা হয়েছে এ বিষয়ে সর্বশেষ তথ্য। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 2 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন ও কারাদণ্ড, বিভিন্ন মেয়াদে আসামিদের সাজা দিয়েছেন আদালত। বিস্তারিত জানতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাভেদ আক্তারের সঙ্গে। জাভেদ, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এই বিষয়ে জানাবেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্য যে রায় প্রদান করেছেন সেখানে হচ্ছে আবু সাইদ হত্যা মামলার রায়। সেখানে আমরা 2 জন পুলিশ কর্মকর্তা, একজন হচ্ছেন মোহাম্মদ আমির হোসেন, তিনি এএসআই আমির হোসেন সশস্ত্র, তিনি আমরা যেটি দেখেছিলাম যে আবু সাইদকে যে গুলি করছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই তিনি রায় ঘোষণার পরে যখন আমরা এখান থেকে তাকে বের হতে দেখেছি তিনি খুব উচ্চবাচ্য করছিলেন যে তিনি এই রায় মানেন না। একই সাথে আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়, আমরা তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই 2 জনকে এই একটি কাউন্টে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর বাইরে আবু সাইদ হত্যা মামলায় আরও যে 3 জন পুলিশ কর্মকর্তা আছেন, আরিফুজ্জামান ওরফে জীবন, রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বিভূতি ভূষণ রায়। বিভূতি ভূষণ রায় আসলে ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে পুলিশের ক্যাম্প ইনচার্জ, সেখানকার দায়িত্ব ছিলেন। রবিউল ইসলাম ওরফে নয়ন, উনি ছিলেন সহকারী পুলিশ কমিশনার এবং আরিফুজ্জামান ওরফ তিনি ছিলেন হচ্ছে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদেরকে আরেকটি কাউন্টে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি 10 বছরের যারা সাজা পেয়েছেন তারা হচ্ছেন 3 জন। একজন হচ্ছেন এই মামলার যিনি প্রধান আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সে সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার ছিলেন মনিরুজ্জামান ওরফে বেল্টু, তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর বাইরে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মশিউর রহমান, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলেন এবং আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ, তাকেও 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাফিউল হাসান, এছাড়া পোমেল বড়ুয়া, যিনি ছাত্রলীগের তখনকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, পোমেল বড়ুয়া, তাকে দেওয়া হয়েছে 10 বছর। আর এর বাইরে বেশ কয়েকজনকে 5 বছর সাজা দেওয়া হয়েছে, যেমন এই মামলায় যিনি গ্রেপ্তার আছেন শরীফুল ইসলাম, যিনি সহযোগী অধ্যাপক এবং একই সাথে তিনি এই গ্রেপ্তার ছিলেন পোমেল বড়ুয়া, তাকে আমরা দেখেছি যে এখানে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। আমাদের সাথে আসামি পক্ষের একজন আইনজীবী আছেন আসাদুজ্জামান দুলো। একটু রায়ের ব্যাপারে আজিজুর রহমান দুলো, আপনি কার আইনজীবী ছিলেন এবং আজকে রায়ের ব্যাপারে যদি বলেন। আমি 8 নম্বর আসামি, 9 নম্বর আসামি এবং 29 নম্বর আসামি পক্ষে আইনজীবী হিসেবে কন্ট্যাক্ট করেছি। তার মানে 8 নম্বর হচ্ছে আমির হোসেন এএসআই এবং সুজন চন্দ্র রায়, 2 জনই মৃত্যুদণ্ড পেয়েছেন। আরেকজন হলো 29 নম্বর আসামি 29 নম্বর আসামি আনোয়ার পারভেজ আপেল। 3 জনের ব্যাপারে কি সাজা হয়েছে যদি বলেন। 3 জনের মধ্যে 29 নম্বর যে আসামি আপেল, তার সামগ্রিকভাবে খালাস হয়েছে, যদিও একটা চার্জে আন্ডারগন বলে হাজতবাসটুকু। একজন খালাস, মানে আপেল খালাস আন্ডারগন প্লাস খালাস, হাজতবাস যতটুকু ততটুকু, এবং সে আজকেই আইন অনুযায়ী মুক্ত হইবেন। আর বাকি 8 এবং 9 নম্বর আসামির ক্ষেত্রে আদালতের ঘোষিত রায় অনুসারে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং আমরা এই রায় সম্পর্কে শুধু এটুকু বলতে পারি যে প্রত্যাশার নিরিখে আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং আমরা প্রত্যাশা করতেছি যে আমরা প্রত্যাশার নিরিখে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা খালাস পাইব, সেখানে খালাস পাইনি। আমরা আরও প্রত্যাশা করতেছি যে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা ন্যায় বিচার পাবো এবং সেই ন্যায় বিচারে আমরা খালাস পাবো ইনশাল্লাহ। মোহাম্মদ আমির হোসেন এএসআই আর হচ্ছে সুজন চন্দ্র কনস্টেবল, এই 2 জনকে যে মৃত্যুদণ্ড দিল, কোন গ্রাউন্ডে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন? আপনারা উপস্থিত ছিলেন, আসলে শুধু চার্জের হেডিং বলেছে, কিন্তু গ্রাউন্ড কি সেটা কিন্তু আলোচনায় আসেনি। যেমন 20টির অধিক যে গ্রাউন্ডে খালাসে আর্গুমেন্ট বা রিটেন সাম আপ করেছিলাম, সেই বিষয়গুলো কিন্তু এখানে ঘোষিত যেটুকু সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করা হয়েছে, তাতে কিন্তু টুকু শুনতে পেয়েছি। পরিপূর্ণ রায়টি পাওয়ার পরে
বিচার বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে আপিল দায়ের করে আপিল শুনানি অন্তে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো এবং আসামিগণ মানে আসামিদ্বয় খালাস পাইবেন এই মামলা হইতে। ধন্যবাদ। কথা বলছিলাম আজিজুর রহমান দুলু, যিনি এই দুইজনের আসামি, এবং তিনি বলছিলেন যে এখানে যেহেতু আদালত কোনো গ্রাউন্ড উল্লেখ করেননি, অতএব সেই হিসাবে উনি পুরোপুরি গ্রাউন্ড যখন জানতে পারবেন সেই প্রেক্ষাপটেই তিনি আপিল করবেন। তবে তার যে প্রত্যাশা, তিনি বলছেন যে পুলিশের যে কর্মকর্তা হিসাবে তখন তারা শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের যে নির্দেশ, সেই নির্দেশটি তারা প্রতিপালন করেছিলেন এবং সেই প্রেক্ষাপটেই তাদের বিরুদ্ধে পরবর্তীতে তারা আপিল করবেন এবং এই খালাসের প্রত্যাশা তারা করছেন। ট্রাইব্যুনাল থেকে আবু সাঈদ হত্যা মামলা থেকে শুরু করে নানান বিষয় নিয়ে বিএনপি নাটকীয়তা থামছে না, অসম্ভব নাটকীয়তা করছে বিএনপি সরকার। দর্শক, বিএনপি ভালো কাজ করলেও তার পিছনে দুর্বিসন্ধি আছে। ভালো কাজ করে ইল ইন্টেনশন থেকে, খারাপ উদ্দেশ্য থেকে। দর্শক, বেশ কিছু ভালো কাজ বিএনপি করেছে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ বিল, সন্ত্রাস বিরোধী আইন সংশোধনী আকারে সংসদে পাশ করেছে, যার ফলে আওয়ামী লীগ সংসদের আইন দ্বারা এখন নিষিদ্ধ। এটা তো ভালো কাজ, কিন্তু এই ভালো কাজের পেছনে বিএনপির ধান্দা আছে এবং ভালো কাজের টাইমিংটা বিএনপি এমনভাবে সেট করে যাতে তাদের ধান্দা পূরণ করা যায়। আপনারা জানেন যে আবু সাঈদ হত্যা মামলার রায় হয়েছে। আবু সাঈদ ছিল আমাদের 24 বিপ্লবের আইকনিক ফিগার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিগার। এই আবু সাঈদকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু পারেনি, এটা অনিবার্য। তারেক রহমানকেও আবু সাঈদের কবর জিয়ারত করতে হয় এবং এই আবু সাঈদ তিনি কিন্তু শিবির করতেন এবং আবু সাঈদের পরিবার এখনো জামাত, কিন্তু তারপরে সবাই তাকে রেসপেক্ট করতে বা আবু সাঈদের পরিবারকে গুরুত্ব দিতে বাধ্য। এটা 24 বিপ্লবের একটা সৌন্দর্য। তো অনিবার্যভাবে আবু সাঈদ হত্যা মামলার রায় হয়েছে, এটা হতে হবেই। এতে বিএনপির কোনো ক্রেডিট না। যারা বিএনপি, অনেকে বলছে যে বিএনপি সরকার এসেছে, দেখেছেন আবু সাঈদ হত্যা মামলার রায় হয়ে গেছে। আরে ভাই, রায় তো এতদিনে কার্যকর হওয়ার কথা ছিল। পুরো জাতির সামনে, পুরো জাতির চোখের সামনে আবু সাঈদকে হত্যা করলো। কারা হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, মোটিভ কি, একদম দিবালোকের না স্পষ্ট। এতদিনে আবু সাঈদকে যারা হত্যা করেছে, ওদের ফাঁসির পর কবরে ওদের হাড্ডি গুড্ডি মাটি খেয়ে ফেলার কথা। যাই হোক, দেরিতে হলো রায় হয়েছে এবং এই বিচারের সমস্ত অগ্রগতি ইউনূসের আমলে হয়েছিল, এখানে বিএনপির কোনো ক্রেডিট নেই। তবে বিএনপি সরকারের আমলে রায় হয়েছে। বিএনপি যতটুকু করেছে এটা আবার নেগেটিভ। বিএনপি সরকার আদালতে নগ্নভাবে হস্তক্ষেপ করে, এতে কোনো সন্দেহ নেই, এবং বিচারকদের যাতে নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য তারা বিচার বিভাগকে স্বাধীন করতে চায় না, আলাদা জুডিশিয়াল সেক্রেটারি গঠন করতে চায় না। আদালত যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আবার আপিল করতে চায় যে না, বিচার বিভাগকে স্বাধীন করা যাবে না, আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট করা যাবে না, এই সেই। এবং বিচারকরা কিছু বললে তাদেরকে শোকজ করে। অধস্থ আদালতের বিচারকরা সরকারের অধীনে থাকবে, অধস্থ আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, এগুলো সব তাদের হাতে থাকবে, এগুলো তারা বলার চেষ্টা করছে। তো দর্শক, এই জায়গায় বিএনপির উদ্দেশ্য হচ্ছে আদালত নিয়ন্ত্রণ করা এবং যতটুকু সম্ভব করছে। আইসিটিতে অনেক মামলার রায় পিছিয়ে দেওয়া হয়েছে। ইউনূস সরকার ক্ষমতা থাকলে এতদিন স্বাভাবিক প্রক্রিয়া অনেক রায় হতো, কিন্তু বিএনপি তাদের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সালাউদ্দিন আসাদুজ্জামানদের চাপ প্রয়োগ করে অনেক রায় পিছিয়ে দিয়েছে। আবু সাঈদ হত্যা মামলার রায় আগেই হওয়ার কথা ছিল, হয়েছে, কিন্তু এখানে ঘটনাটা কি ঘটেছে, যেহেতু রায় কবে হবে, কি পিছিয়ে দেওয়া, অনেক কিছুতেই বিএনপি সরকার আদালতে হস্তক্ষেপ করে এবং তারা প্রকাশ্যভাবে আদালত নিয়ন্ত্রণ করতে চায়। এই জায়গায় বগুড়ার কথা বললেই এখন মাগুরার নাম চলে আসে। বগুড়া এবং শেরপুরে দুটো উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 9 তারিখ। সেই উপনির্বাচনের তারিখেই আবু সাঈদ হত্যা মামলার রায় হয়েছে এবং আরো বেশ কিছু ঘটনা বিএনপি ঘটাচ্ছে। ওসমান হাদির এক হত্যাকারীর 10 বছর কারাদণ্ড হয়েছে অস্ত্র আইনের মামলায়। এখন এই যে রায়গুলো, এটা কিন্তু অন্যদিনও সেট করা যেত, কিন্তু বিএনপি অতি চালাকি করে এবং মেটিকুলাস ডিজাইন পরিকল্পনার অংশ হিসাবে তারা বগুড়া, শেরপুরের উপনির্বাচন এবং আবু সাঈদ হত্যা মামলার রায় এবং ওসমান হাদির হত্যাকারীর অস্ত্র মামলার রায় একই দিনে ধার্য করেছে, যাতে বিএনপির যে ভয়াবহ কারচুপি বগুড়া এবং শেরপুর উপনির্বাচনে সেই কারচুপি ধামাচাপা দেওয়া যায়। এই নাটকীয়তা করছে। অতএব আবু সাঈদ হত্যা মামলার রায় বিএনপি সরকার কোনো ক্রেডিট নেই, ধন্যবাদ পিএম বলার কোনো সুযোগ নেই, ধন্যবাদ পিএম ভাইয়া এটা বলার কোনো সুযোগ নেই, বরং যতটুকু ক্রেডিট ইউনূস সরকার পাবে। আর বরং এখানে আছে নেগেটিভ কিছু। এবার আসেন আবু সাঈদ হত্যা আসামিদের কি সাজা দেওয়া হয়েছে। মজার বিষয়, এক আসামি বড় দাড়ি পুলিশ কর্মকর্তা, তিনি ফাঁসির রায় শুনে জয় বাংলা স্লোগান দিয়ে বলেন আমি এই রায় মানি না।
এবং তিনি বলছেন মানে আওয়ামী লীগের বাটপাড়িটা দেখেন, তিনি জয় বাংলা স্লোগান দিয়ে বলছেন আমি এই রায় মানি না। আরে তুই মানলে বাকি না মানলে বাকি, তোর তো ফাঁসি হবে। আর পুলিশ কর্মকর্তা জয় বাংলা স্লোগান দেয়, বলে আমি রাষ্ট্রের হুকুমের গোলাম ছিলাম। তুই হুকুমের গোলাম ছিলি, তুই জয় বাংলা স্লোগান দিস, তুই তো ধরা এখানেই খাইছিস। আপিলে সাজা একটু কমার সুযোগ যদি থেকেও থাকতো, যে ঠিক আছে রাষ্ট্রের কর্মকর্তা রাষ্ট্রের আইন মানতে, এখানে যারা হুকুমের আসামি তাদের ফাঁসি হবে, কিন্তু যারা এক্সিকিউট করেছে কনস্টেবল লেভেলের, এসআই লেভেলের, ঠিক আছে তাদের মৃত্যুদণ্ড থেকে তারা বাঁচত। এরকম একটা যুক্তি আপিল বিভাগ থেকে আসতে পারে। কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে তো আওয়ামী লীগের কাতারে চলে গেছে। তো বাটপারি কত প্রকার কি এখানে স্পষ্ট হয়েছে। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালে অস্ত্র আইনে 10 বছর কারাদণ্ড, কিন্তু যারা সেই অস্ত্র মামলা থেকে জামিন করিয়ে এই হত্যার সুযোগটা দিল তারা কিন্তু এখন ডেপুটি স্পিকার হয়। এটাও আমাদের মনে রাখতে হবে। তো দর্শক, আবু সাইদ হত্যা মামলার আসামি পক্ষ বলছে যে তারা আপিল করবেন। হ্যাঁ, আপিল করবেন, এখানে আপিল হবে, কিন্তু দিন শেষে আপিল টাপিল হলো এই হত্যাকারীদের প্রিয় ভজন্ত রাষ্ট্রপতি, তিনি যদি শেষ পর্যন্ত ক্ষমা করে দেন কারো কিছু করার থাকবে না। সেট আপ কিন্তু আছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 3 জন হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, রাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবি সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় ওরফে মাধব। এখান থেকে আমি জাস্ট একটা বিষয় বলতে চাই, এই যে পুলিশ কর্মকর্তাদের যারা একদম রাষ্ট্রের চাকরি করতে সরকারি। দর্শক মণ্ডলী, আজকের অবশ্যই এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। এখন তারা তো নির্দোষ নিজেকে দাবি করছে এবং অনেক জায়গা থেকে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে আসলে আবু সাইদের শরীরে কোনো গুলি লাগে নাই, হাসিনা সরকার তারা পুরোপুরিভাবে নির্দোষ এবং এটা পুরোপুরি ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে একটা খেলা খেলে দেওয়া হয়েছে এবং যারা সমন্বয়ক ছিল তারা এইটার পেছনে কাজ করেছে। আসলে কোনটা সত্যি? এবং এই যে আবু সাইদকে তাকে গুলি করে মেরে ফেলা হলো এবং সেই সাথে বেশ কয়েকজন আরোকে মেরে ফেলা হয়েছে, এই দায়িত্বগুলো এই মৃত্যুর দায়গুলো কে নেবে? শেখ হাসিনা অবশ্যই, নাকি এই যে যারা গুলি করেছে তারা কি ইচ্ছাকৃতভাবে গুলি করেছে? কি মনে হয় আপনাদের? লিখবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।